কোনো কোম্পানির শেয়ার এভাবে জব্দ করার কোনো ক্ষমতা কোনো আইন সরকারকে দেয়নি। তবে যিনি এসএসসি তিনি যদি কোনো তার আয়কর ফাঁকি দেন, তবে সেই ক্ষেত্রে তার সম্পত্তি থেকে সেগুলো বিক্রি করে রাষ্ট্রীয় যে রাজস্ব সেটা আদায় করা সম্ভব হয়। কিন্তু নিছক কিছু অভিযোগের ভিত্তিতে কারোর কোনো শেয়ার সম্পত্তি এভাবে করে হস্তান্তর করা যায় না। তাহলে সরকার কিভাবে সিদ্ধান্তগুলো নিচ্ছে? সরকার এটা বলবে কোন আইনের ভিত্তিতে নিয়েছে। যার শেয়ার সেই শুধুমাত্র হস্তান্তর করতে পারে। সুতরাং আইন ব্যতি রেখে যদি সত্যি এরকম চেষ্টা করা হয়, তার পরিণতি তো আমি মনে করি ভবিষ্যতে এটা বাধাগ্রস্ত হবে। দ্বিতীয়ত, এই ধরনের কোম্পানিগুলোতে যে প্রশাসক বসানোর যে প্রবণতা, সেটাও আমি মনে করি যে এটাও আইনের নিরীক্ষে এটা কোনো কার্যকর পদক্ষেপ হতে পারে না। দর্শক, আপনাদের স্বাগত আমাদের টিভিএস বিজনেস লতে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। আমরা আজকে আলোচনা করব সরকার বদলের পর আপনারা জানেন যে বেশ কয়েকটি বিজনেস গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ এবং ঋণ অনিয়মের অভিযোগে তাদের সম্পত্তিগুলো সরকার ক্রোক করার সিদ্ধান্ত নিয়েছে। যেমন এসালম গ্রুপের যে বিভিন্ন ব্যাংকে তাদের বেনামি শেয়ার আছে, সেগুলো বাংলাদেশ ব্যাংক জব্দ করেছে এবং সেগুলো বিক্রির ঘোষণা দিয়েছে। বেক্সিমকো গ্রুপের যে কোম্পানিগুলো যেগুলো এখন ওয়ার্কারদের স্যালারি দিতে পারছে না, অপারেশন করতে পারছে না, তাদের এই ওয়ার্কারদের আনরেস্ট বন্ধের জন্য সেখানে আপনারা জানেন যে 32টি কোম্পানিকে বন্ধ করে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে যে কোম্পানিগুলো অপারেশনে নাই এরকম অনেকগুলো কোম্পানিকে তারা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর আমরা যদি বলি যে বসুন্ধরা গ্রুপের ক্ষেত্রে এরকম বিদেশে যে অ্যাসেটগুলো আছে সেগুলো জব্দ করার আদেশ দেওয়া হয়েছে। তো এইগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে যে এগুলো কি সম্ভব কিনা। এই যে যেটা সরকার বলছে বা বাংলাদেশ ব্যাংক বলছে যে তাদের অ্যাসেট বিক্রি করে, শেয়ার বিক্রি করে টাকা রিকভার করা হবে, তো সেটা আসলে আইনি প্রক্রিয়াটা কি? আইন কি সেটাকে সমর্থন করে? যদি সমর্থন না করে থাকে তাহলে আসলে এগুলো যে অ্যানাউন্সমেন্ট গুলো দেওয়া হচ্ছে সেগুলো কি ভেগ অ্যানাউন্সমেন্ট, নাকি এগুলোর অন্য কোনো ওয়ে আউট আছে? সেটা নিয়ে মানুষের মধ্যে যে প্রশ্ন, এবং এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে আসলে কত সময় লাগতে পারে, সেই বিষয়গুলোই আজকে আমরা আলোচনা করব একজন আইনজীবীর সঙ্গে। আজকে আমাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আহসানুল করিম, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের। আমরা তার কাছ থেকে জানতে চাবো আসলে এগুলোর আইনি প্রক্রিয়া কি। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও। আপনি তো আসলে এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনি কাজ করে থাকেন। তো আমরা তো বললামই যে সরকার এখন যেভাবে বিভিন্ন গ্রুপের শেয়ার জব্দ করছে, সেগুলো বিক্রি করার ঘোষণা দিচ্ছে বা প্রপার্টি জব্দ করছে, তো আইন কি বলে আসলে এটা কি মানে সম্ভব কিনা, এবং যদি সম্ভব হয় তাহলে কতদিন লাগতে পারে? দেখেন, যে কোনো কোম্পানির শেয়ার এভাবে জব্দ করার কোনো ক্ষমতা কোনো আইন সরকারকে দেয়নি। তবে বিভিন্ন আইন আছে, যেমন ধরেন আয়কর আইন। সেখানে যদি কোনো সিটিজেন বা যিনি এসএসসি তিনি যদি কোনো তার আয়কর যদি দিতে বিরত থাকেন, ফাঁকি দেন, তবে সেই ক্ষেত্রে তার সম্পত্তি থেকে সেগুলো বিক্রি করে বা সেগুলোকে যেভাবে হোক হস্তান্তর করে রাষ্ট্রীয় যে রাজস্ব সেটা আদায় করা সম্ভব হয়। কিন্তু নিছক কিছু অভিযোগের ভিত্তিতে কারোর কোনো শেয়ার সম্পত্তি এভাবে করে হস্তান্তর করা যায় না। আইন অন্তত এটাকে পারমিট করে না। তাহলে এই যে আমরা যদি দেখি যে যেমন বেক্সিমকো গ্রুপের ক্ষেত্রে, যেহেতু এখন এই কেসগুলোই এখন এই মুহূর্তে সামনে আসছে, বেক্সিমকো গ্রুপে যেমন কিছুদিন আগে সরকারি পর্যায়ে একটি মিটিং এ বলা হচ্ছে যে তাদের 32টি কোম্পানির মালিকানা বিক্রি করে দেওয়া হবে। এবং আমরা দেখেছি দুবাই ভিত্তিক একটি ফরেন কনসোর্টিয়াম, তারাও এখানে প্রপোজাল দিয়েছে তাদের যে প্রফিটে থাকা কোম্পানিগুলো তারা কিনে নিতে চায় সরকারের কাছ থেকে, সরকার যেহেতু এগুলো জব্দ করেছে। তো এই ক্ষেত্রে তাহলে সরকার কিভাবে সিদ্ধান্তগুলো নিচ্ছে? সেটা সরকার কিভাবে নিচ্ছে সেটা সরকার এটা বলবে কোন আইনের ভিত্তিতে নিয়েছে। কিন্তু এই যে শেয়ারগুলো, বেক্সিমকোর যে কোম্পানিগুলো আছে, আদার দ্যান দ্য পাবলিক লিমিটেড কোম্পানিজ, প্রাইভেট লিমিটেড কোম্পানি যেগুলো আছে, সেগুলো তো সেই শেয়ারগুলো তো পাবলিকলি ট্রেডেবল শেয়ার নয়। তো সেইগুলো হস্তান্তর করার জন্য কোম্পানি আইনের নির্দিষ্ট বিধান আছে এবং যার শেয়ার সেই শুধুমাত্র হস্তান্তর করতে পারে।
এমন কোনো আইন নেই যে এই শেয়ারগুলো জব্দ করা যায় এবং জব্দ করে বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা যাবে, এরকমও আমার জানা মতে এরকমও কোনো আইন নেই। সুতরাং আইন ব্যতি রেখে যদি সত্যি এরকম চেষ্টা করা হয়, তার পরিণতি তো আমি মনে করি ভবিষ্যতে এটা বাধাগ্রস্ত হবে। হ্যাঁ, তবে- যেমন এই যে তবে- প্রপার্টি গুলো যদি বিক্রি করতে চায় এবং সেটা যদি প্রপার আইনে না হয়, তাহলে যে ক্রেতা পাওয়া যাবে কিনা আসলে যদি আইনে না থাকে? এখন যারা কে কিনবে তারা নিশ্চয়ই ডিউ ডিলিজেন্স এক্সারসাইজ করবে। এখন বেক্সিমকোর অনেক ঋণ আছে, বিভিন্ন ব্যাংকের কাছে তার ঋণ আছে, ব্যাংকগুলোকে তার ঋণ আদায়ের চেষ্টা করতে হবে। যদি দেখা যায় যে ব্যাংক মামলা করেছে, এই মামলাগুলো অর্থহীন আদালতে করতে হয়, এরপর যদি ডিক্রি হয়, সে ডিক্রির পরে এই শেয়ারগুলো যদি ডিক্রি বাস্তবায়নের ক্ষেত্রে তার শেয়ার, তার কোম্পানির শেয়ার, কোম্পানির অ্যাসেট, কোম্পানি ডিরেক্টদের অ্যাসেট, এগুলো বিক্রি করার জন্য এটাকে অ্যাটাচমেন্ট চাইতে পারে এবং তখন এগুলোকে বিক্রি করার কোর্টের অর্ডারের মাধ্যমে বিক্রির প্রশ্ন আসতে পারে, কিন্তু সেটা তো কোর্টের অর্ডারের ভিত্তিতে এবং এটা ফাইনাল অ্যাডজুডিকেশনে পড়ে। কিন্তু এখনই এই শেয়ারগুলো বিক্রি হয়ে যাবে, বিদেশি ইনভেস্টর আসবে, তারা কিনে নেবে, এগুলো আমি মনে করি না আইন এগুলোকে সমর্থন করে। দ্বিতীয়ত, এই ধরনের কোম্পানিগুলোতে যে প্রশাসক বসানোর যে প্রবণতা, সেটাও আমি মনে করি যে এটাও আইনের নিরীক্ষে এটা কোনো কার্যকর পদক্ষেপ হতে পারে না, কারণ আমাদের দেশে এখন পর্যন্ত এমন কোনো আইন নেই যে এরকম প্রেক্ষাপটে প্রশাসক বসানোর মধ্যে কোনো বিধান আছে। ফলে এই প্রশাসক বসানোর যে বিধানগুলো এক্সারসাইজ যদি করা হয়, তো সেই ক্ষেত্রেও এটা আইনগত, আইন এটাকে সমর্থন করে না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে পাবলিক ইন্টারেস্ট, যেটা বাংলাদেশ ব্যাংক বলছে। আমরা দেখেছি যে নগদ একটি প্রতিষ্ঠান, সেখানে প্রশাসক বসানো হয়েছে, সেক্ষেত্রে সেই প্রশাসক বসানোর ক্ষেত্রে তারা বলছে যে পাবলিক ইন্টারেস্টে তারা বসাচ্ছে। তারপর বেক্সিমকো গ্রুপের ক্ষেত্রে বা এসালম গ্রুপের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে তাদের যে ব্যাংক থেকে যে টাকা নিয়েছে সেগুলো কিন্তু ডিপোজিটারের টাকা, সেটা কিন্তু পাবলিক মানি বলা হচ্ছে। তাহলে পাবলিক মানির প্রোটেকশন দেয়া তো সরকারের দায়িত্ব। তাহলে সেই ক্ষেত্রে কি কোনো এরকম আইন আছে কিনা যেটাতে কোন আইনে তারা এই পাবলিক মানি প্রোটেক্ট করবে? এখানে ভুলগুলো কোথায় হয়েছে যে এখন কথা হচ্ছে নগদের প্রশ্ন। নগদের যে বিষয়টা আছে, সেখানে যে প্রশাসক বসিয়েছে সেটা আদালতে চ্যালেঞ্জ হয়েছে, সাবজুডিস ম্যাটার, এবং এখানে প্রশাসক বসানোর যে সিদ্ধান্ত আছে, আমি মনে করি এই সিদ্ধান্তটা বাংলাদেশ ব্যাংকের থেকে যেটা করা হয়েছে সেটা কতদূর আইনসম্মত হয়েছে, এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, আমার এখানে মন্তব্য করা অনুচিত। অন্যান্য প্রতিষ্ঠানের যেখানে বললেন লোন তারা ঠিকমতো ফেরত দেয়নি, তখন যদি ফেরত না দেওয়া হয় তবে সেক্ষেত্রে মামলা মোকদ্দমার প্রশ্ন আসে। কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে বাংলাদেশ ব্যাংক বা সরকার শুধুমাত্র তার যে এক্সিকিউটিভ অর্ডার বলে এই ধরনের কোনো সম্পদ অ্যাটাচ করা যদি হয়, তবে সেটা তো সংবিধানের সাথে, সাংবিধানিক অধিকারের সাথে সরাসরি সাংঘর্ষিক হবে। সুতরাং আইনের আশ্রয় নিতে হবে, কোর্টকে ইনভলভ করতে হবে। কোর্ট যদি মনে করে যে এখানে এদের এইসব যাদের গ্রুপের নাম বললেন তারা পাবলিক মানি নিয়েছে, পাবলিক মানি তাদের কাছে দেওয়ার পর সেগুলো তারা ফেরত দেয়নি, তো সেটা ইন ডিউ প্রসেস অফ ল সেটাকে চেষ্টা করা প্রয়োজন যে সেগুলো কীভাবে এই যে যারা ক্ষতিগ্রস্ত আছে ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তারা কীভাবে এটা ক্ষতির থেকে এটা সমন্বয় করতে পারে, সেই ব্যবস্থাগুলো নিতে হবে। বাট দ্যাট থ্রু দ্য কোর্ট। এক্সিকিউটিভ অর্ডারের বলে যদি কোনো কাজ এরকম একবার শুরু হয়, তবে সেক্ষেত্রে হয়তো বা এখন ডেলিনকুয়েন্ট কোম্পানির বিরুদ্ধে এগুলো এক্সারসাইজ হচ্ছে, দুদিন পরে তো এগুলো এক পরতে এগুলো এক্সারসাইজ হবে, তখন এগুলো আমি মনে করি এটা পাবলিক ইন্টারেস্টে না, তখন পাবলিকের এগেনস্টে এগুলো তখন এক্সারসাইজ হতে থাকবে। ওকে, তো সেই ক্ষেত্রে আসলে এই যে সরকার কি তাহলে এগুলো যে দিচ্ছে, তাহলে আমরা এগুলো কি কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না? যদি আইন না থাকে তাহলে কি এগুলো কোনো ভবিষ্যৎ নেই? যদি আইনগতভাবে যে কার্যগুলো করা হচ্ছে সেগুলো যদি আইনভাবে না করে শুধুমাত্র এক্সিকিউটিভ ইনস্ট্রাকশনে বা নির্দেশে যদি করা হয়ে থাকে, তবে এগুলোর ভবিষ্যৎ খুবই দুর্বল। এরকম আরো কিছু প্রশ্ন আছে, যেমন এসব গ্রুপের ক্ষেত্রে আমরা দেখেছি যে
যেমন যেমন একটি ব্যাংকে যদি আরেকটি গ্রুপের যে বেনামি শেয়ার কিনেছে, অর্থাৎ যে কোম্পানিটি দিয়ে শেয়ারগুলো কেনা হয়েছে সেই কোম্পানিটির সঙ্গে ওই গ্রুপের ডকুমেন্টে তার কোনো নাম নেই। এই কোম্পানিটি হয়তো নতুন একটি কোম্পানি খুলে তারপরে তার শেয়ার কেনা হয়েছে, এই কোম্পানিতে তাদের কোনো নাম নেই, তাদের কর্মচারীর নাম আছে। তো এই কোম্পানিটিতে হয়তো কোনো অ্যাসেটও নেই। সেই ক্ষেত্রে এইগুলো কিভাবে আসলে সরকার মানে উদ্ধার করতে পারে কিভাবে এইগুলোর ক্ষেত্রে? এইগুলো এগুলো ট্রেল থাকে সব সময়, যে টাকা যখন যেখান থেকে যায় টাকার একটা পদচিহ্ন থাকে, সেই পদচিহ্ন দিয়ে এগুলোকে ট্রেস করা সম্ভব হয় অনেক সময়, যে আসলে টাকাগুলোর সোর্স কোথা থেকে গেল। যে নাম না জানা, যে নাম না জানা কোম্পানিগুলো, বিএফইউ অত্যন্ত পারদর্শী এবং আইন তাকেই ক্ষমতা দিয়েছে এই ধরনের যে তদন্তগুলো বিএফইউ করবে, এটাই আইনের নিয়ম। মানে মানি ট্রেস করে বের করতে হবে, মানিকে ট্রেইল রেখে যায়, অর্থাৎ টাকাটা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কেমন করে আসলো, কার কাছে যাচ্ছে, আলটিমেটলি সেগুলো তদন্তের মধ্যে বের হয়ে আসে। সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে বেনামিতে শেয়ার কিনেছে, যার নামে শেয়ার তার নামে শেয়ার নয়, শেয়ার অন্য কারোর কাছে, তখন সেই শেয়ারগুলোকে জব্দ করে, তখন যদি সেই শেয়ারের বিপরীতে যদি কোনো লোন থাকে তবে সেগুলো সমন্বয় করা সম্ভব। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো আপনি যেটা বলছেন যে যেটা যেমন, কিন্তু সেগুলো করতে গেলেও আইনের আশ্রয় নিতে হবে, বিকজ এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তো এগুলো করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, যেমন ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যেটা বলছে যে সেখানে যে শেয়ারগুলো জব্দ করা হয়েছে সেগুলো বিক্রি করে তারা ফরেন ইনভেস্টরদেরকেও কিন্তু অফার করছে। তো সেটা আপনি বলছেন যে সেটা কোর্টের মাধ্যমে যেতে হবে, কিন্তু যেতে তো পারবে কোর্টের মাধ্যমে যদি যায়। শেয়ার কোর্টের মাধ্যমে যদি না যায়, তবে যার শেয়ারটা আপনি বাজেয়াপ্ত করছেন তার তো হয়তো কিছু বক্তব্য থাকতে পারে। আপনি যদি এক্সিকিউটিভ অর্ডারে সেগুলো বিক্রি করে দিলেন, আর একজন ইনোসেন্ট হোল্ডার অফ শেয়ারস যদি তার কোনো বক্তব্য থাকে, সে তো কোনো বক্তব্য অ্যাসার্ট করার কোনো তার প্ল্যাটফর্ম থাকছে না। সুতরাং এই ধরনের যে অভিযোগগুলো আছে সেগুলো কোর্টের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে, এবং হওয়ার পর যদি মনে হয় তখন এগুলোর পরিণতি তখন। আপনি যেটা বলছেন যে কোর্টের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে, তাহলে আমরা যদি ধরে নেই যে বেক্সিমকো নিয়ে সরকার কোর্টে গেল এই জিনিসগুলো বিক্রি করতে, বা যেমন বলেছে জনতা ব্যাংক যেহেতু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লোন দিয়ে, তাদেরকেই তারা বলেছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইওআই প্রিপেয়ার করতে, যেটা দিয়ে তারা ফরেন ইনভেস্টরদেরকে অফার করবে যে তোমরা বেক্সিমকোর কোম্পানিগুলো কিনে নাও কিনা। তো সেইটা যদি তারা করতেও যায়, তাহলে কোর্টের মাধ্যমে কিভাবে, প্রথমে কি করতে হবে, কেস করতে হবে না কি করতে হবে? না হলে আপনি জনতা ব্যাংক, সরকার তো নয়, কারণ সরকার তো বেক্সিমকো টাকা দেয়নি as such, জনতা ব্যাংকে মামলা করতে হবে। এখন যদি জনতা ব্যাংক, এই ক্ষমতা তো জনতা ব্যাংকের নেই, যদি কিনা ওই শেয়ারগুলো যে শেয়ারের কথা বলছেন তার কাছে যদি লিয়েন না থাকে, লিয়েন থাকলে অন্য কথা, কিন্তু জেনারেলি এই ধরনের শেয়ারগুলো লিয়েন থাকে না। এখন যদি লিয়েন না থাকে তবে জনতা ব্যাংকের তো আর ক্ষমতা নেই যে এই শেয়ারগুলোকে বাজারে বিক্রি করে দেবে অথবা অন্য কারোর কাছে এটাকে অফার করবে, কারণ শেয়ারগুলো তো জনতা ব্যাংকের নেই। সুতরাং কোর্টের কাছে মামলা করবে, কোর্টের কাছে মামলার পর ডিক্রি হবে, ডিক্রি হওয়ার পর ডিক্রি বাস্তবায়নের প্রশ্ন আসবে। যদি দেখা যায় যে এইসব গ্রুপের যেগুলো দায় দেনা আছে সেগুলো, তার যে অ্যাসেট আছে সেটাতে সমন্বয় হচ্ছে না, তখন তার শেয়ার বিক্রির প্রশ্ন আসতে পারে। তখন কোর্টের কাছে আবেদন করবে শেয়ারগুলোকে বিক্রির জন্য। তখন প্রসপেক্টিভ যারা পারচেজার তারা এসে এগুলোকে কিনতে পারে। ফরেন পারচেজাররা যদি প্রশ্ন মনে করে যে এগুলো শেয়ার কিনবে, তারা তখন কোর্টের মাধ্যমে বিডিংয়ের মাধ্যমে এসে এই শেয়ারগুলোকে কিনবে। কিন্তু আদার দেন দিস প্রসেসেস, যদি কিনা এই শেয়ারগুলো ব্যাংকের নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তাদের কাছে বিক্রি করার যদি ক্ষমতা না দেওয়া থাকে, তবে জনতা ব্যাংকের বা অন্য কোনো ব্যাংকের দেনা সমন্বয়ের জন্য এই প্রক্রিয়া তো তারা অনুষ্ঠিত করতে পারবে না, ফলো করতে পারবে না। আচ্ছা, এখন যদি তারা এই প্রসেসের মধ্যেই ঢুকে, আপনি যেটা বলছেন, যদিও এখন আমরা দেখি নাই যে কোনো কেস বিল্ড আপ করতে পেরেছে কোনো ব্যাংক, তো তারা যদি কেস করে বা এই কোর্টের মাধ্যমে যায়, এই প্রসেসগুলো সাধারণত ইন জেনারেলি আমাদের, কারণ এখানে যখন তারা কেস করতে যাবে তখন পাল্টা এখানে অ্যাপিল করবে, তা অ্যাপিলের সুযোগ আছে অন্য পক্ষের, কত সময় লাগতে পারে? যেটা আমরা এই মুহূর্তে সিচুয়েশন অনুযায়ী আমাদের কাছে মনে হয় যে ব্যাংকিং সেক্টর টাকা রিকভারিটা আমাদের অনেক বেশি দরকার হয়ে পড়েছে, কিন্তু এই আসলে কি আইনি প্রক্রিয়াগুলো কতটা জটিল হয় সাধারণত বাংলাদেশে, কতটা শর্টে করার উপায় আছে? বাংলাদেশে আইন রিকভারি, মানে লোন রিকভারির যে প্রসেসগুলো আছে সেগুলো আমি মনে করি ভালোই, এবং এই ক্ষেত্রে অর্থনীতি আদালতের যে সময়সীমা আছে সেগুলো যথেষ্টই ভালো, এবং অর্থনীতি আদালত একটা স্পেশালাইজড আদালত, এবং এখানে যে জজেরা থাকে তারাও
যথেষ্ট ভিজিলেন্ট থাকে যে এই মামলাগুলোকে দ্রুত সময় কিন্তু অর্থ ঋণ আদালতে আপনি তখনই যেতে পারেন যখন আপনার প্রপার ডকুমেন্ট আছে, হ্যাঁ আমি এই ডকুমেন্টের এগেইনস্টে টাকা দিয়েছি কিন্তু টাকা ফেরত পাইনি, আমি এখন মামলা করলাম, এই টাকাটা আমি ফেরত চাই। কিন্তু এখনকার প্রেক্ষিতে আমরা যেগুলো দেখি, যেগুলো আমরা লিখছি যে লোন নিয়েছে সুবিধাভোগী তারা, কিন্তু তারা কোনো ডকুমেন্টেশন নাই। এই একটি কোম্পানিকে দিয়ে আমরা এই কোম্পানির সাথে একজনের কোনোই সম্পর্ক নাই, কিন্তু তিনি লোন নিয়েছেন এই কোম্পানিকে দেখিয়ে, সেই ক্ষেত্রে কি হবে? বেনামিতে। তো সেই ক্ষেত্রে সেইটা কি ভেরি করবে? ডিফিকাল্ট। বেনামিতে যখন লোন নেওয়া হয়, যেই লোন নিয়ে থাকুক না বেনামিতে লোন নিলে এটা খুব কঠিন হয়ে যায়। হাওয়েভার এই ক্ষেত্রেও যদি নেক্সাস থাকে, যদি তৈরি করা যায় যে এই লোনটা আসলে নেওয়া হলো একজন ব্যক্তির নামে, কিন্তু লোনটার আসল বেনিফিশিয়ারি তো অন্য জায়গায়, যেটা তদন্ত করলে বের হয়ে আসে। তো মানি লন্ডারিং এর মধ্যেও পড়ে যাচ্ছে আসলে। সে মানি লন্ডারিং এর মধ্যে পড়ুক বা না পড়ুক, টাকা রিকভারির প্রশ্ন যখন আসছে তখন মানি লন্ডারিং তো একটা ফৌজদারি ব্যবস্থা, দণ্ড দেওয়ার একটা ব্যবস্থা, কিন্তু টাকাগুলো উদ্ধারটা খুব জরুরি। এখন যদি দেখা যায় যে এক ব্যক্তি তিনি নিজে লোনটা নিয়েছে কিন্তু ব্যবহারটা করবে বেনিফিশিয়ারি আরেকজন, তো সেই ক্ষেত্রে সেই বেনিফিশিয়ারিকে আইডেন্টিফাই করে সেই মামলায় সেই বেনিফিশিয়ারিকে ইনক্লুড করা যায় অ্যাজ নেসেসারি পার্টি এবং তার এগেনস্টেও ডিক্রি হওয়া যায়। যেমন ধরুন একজন ব্যক্তি যিনি লোন নিয়েছেন কিন্তু লোনটা তিনি নিজের নামে নেন নাই, না নিয়ে তিনি আরেকজনের নামে নিয়েছেন, এবং প্রকৃতপক্ষে এই লোনটা যখন ডিসবার্স হলো তখন যার নামে লোনটা নেওয়া হয়েছিল তার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা নিয়ে অন্য আরেকজনের তৃতীয় ব্যক্তি যিনি এটাকে লোনটা আসলে ইউজ করবেন তার অ্যাকাউন্টে গেল। তো এটা তো খুব সহজেই মানি ট্রেস করা গেল। সেই ক্ষেত্রে যিনি আলটিমেট বেনিফিশিয়ারি এইসব মামলায় তাকে পার্টি করা এবং তার এগেনস্টে মামলা করার পর তার যে প্রাইভেট প্রপার্টি আছে সেগুলো খুঁজে বের করা, কারণ সেই নামে যদি রেজিস্ট্রার অফিসে যদি সার্চ দেওয়া যায় অথবা যদি তার আমরা যদি ব্যাংকে যদি সার্চ দেওয়া যায় তবে সে তার কোথায় কোন টাকা আছে সে বের হয়ে আসে। তার মানে এই যে একটি কোম্পানি যেটার সঙ্গে আমি যুক্ত না, কিন্তু আমি এই কোম্পানিটিকে দেখিয়ে ব্যাংক, যেহেতু আমি একজন ইনফ্লুয়েন্সিয়াল, আমি ব্যাংক থেকে লোন নিলাম, কোলাটারাল হিসেবে এই কোম্পানি দিয়েছি, এই কোম্পানির সঙ্গে আবার অফিসিয়ালি আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি যদি মানি ট্রেস করে বের করতে পারি আমি এটার সঙ্গে যুক্ত আছি, তাহলে আমি আসলে ফরমাল একটা কেসে পড়ে যেতে পারি। বাংলাদেশে গত 15 বছরে এই ধরনের লোন শত শত হয়েছে। বিভিন্ন ব্যক্তিকে সামনে সাজিয়ে রেখে লোনটার বেনিফিশিয়ারি অনেক লোকই হয়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান করেছে, সেগুলোকে আসলে ট্রেস করে সেই টাকাগুলোকে বের করার উপযুক্ত সময় এখনই। ওকে, তার মানে মানির ফ্লোটা ট্রেস করতে হবে। এবার আমরা যদি যাই যে আসলে বাইরের দেশের প্র্যাকটিস গুলো কি এই ধরনের ক্ষেত্রে, আপনারা কিছু জানেন কিনা যে এই ধরনের ক্ষেত্রে আসলে, যেমন আমাদের এখানে পিকে হালদার কেস আছে, তারপর ইন্টারন্যাশনাল লিজিং একটা মানে ধ্বংস হয়ে গেছে, সেখানে প্রশাসক বসিয়েছিল, তারপর এটা কোনো কাজ হয়নি, বা অন্যান্য দেশে এই ধরনের কেসের ক্ষেত্রে তারা কিভাবে রিকভারিটাকে ফাস্টার করার জন্য কি উপায় নেওয়া যেতে পারে, বা ওয়ে আউটটা কি? ইন্টারন্যাশনাল লিজিং এ অথবা পিপলস লিজিং এ আসলে প্রশাসক বসানো হয়েছিল না, এখানে হাইকোর্ট থেকে বোর্ড বসিয়ে দেওয়া হয়েছিল। এরা খুব একটা ভালো কাজ করতে পারেনি। রাদার এখানে যদি তখন যারা ডিরেক্টরস ছিলেন তাদেরকে দিয়েই যদি টার্গেট দেওয়া যেত যে আপনাদেরকে একটা সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে আপনারা লোনগুলো রিকভারি করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আমি যেটা মনে করি সেক্ষেত্রে অনেক স্পিডিলি অনেক পরিমাণ টাকা রিয়ালাইজ করা সম্ভব হতো, যা কিনা যাদেরকে পরবর্তীকালে বোর্ডে বসানো হয়েছে তারা খুব একটা যে ভালো করতে পেরেছে আমি তা মনে করি না। পিপলস লিজিং খুবই দুর্দশার মধ্যে আছে। ইন্টারন্যাশনাল লিজিং এর প্রচুর সম্পত্তি ছিল, যেটা প্রাথমিকভাবে যদি ভালো বোর্ড বসিয়ে অথবা যারা আছে তাদেরকে দিয়েই টার্গেট, বাংলাদেশ ব্যাংক যদি প্রুডেন্টলি টার্গেট দিয়ে তাদেরকে যদি এইভাবে বলা হতো যে আপনারা 1 বছরের মধ্যে 500 কোটি 1000 কোটি আপনারা রিয়ালাইজ করতে হবে, নইলে আপনাদের এগেনস্টে মামলা হবে, যেমন কি ইন্ডিয়ার সাহারার এগেনস্টে করা হয়েছিল, এবং সেখানে ফল ভালো পাওয়া গেছিল। সেটার ক্ষেত্রে কি রকম প্রসেস ছিল? সেটা হচ্ছে তাদেরকে প্রথমে জেলে নেওয়া হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনায় তাদেরকে বেল দেওয়া হলো এই কন্ডিশনে যে তারা বের হয়ে এসে কোম্পানি চালাবে এবং চালিয়ে যেসব গ্রাহক আছে সেই গ্রাহকদের টাকা তারা শোধ করবে, এবং যে টার্গেট দেওয়া হয়েছিল মোটামুটিভাবে সেই টার্গেট তারা পূরণ করতে পেরেছে। উদ্দেশ্য সবসময় এই ধরনের আমাদের দেশে যে অর্থনৈতিক অবস্থা, এখানে জেলে রাখার থেকে যদি কোনো কন্ডিশন দিয়ে যদি টাকা উদ্ধার করা সম্ভব হয়, আমি মনে করি সেই
পদ্ধতিটা গ্রহণ করা যেতে পারে। নইলে একজন ব্যক্তিকে জেলে রেখে তার শাস্তি দেওয়া হচ্ছে বটে, কিন্তু কিন্তু কোম্পানি তো কিন্তু তার যেমন আমরা কোম্পানিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন এসালম গ্রুপের কিন্তু আমরা অলরেডি অনেক কয়েকটি কোম্পানি আমরা দেখেছি যে ব্যাংক তাদের সঙ্গে সম্পর্ক সেট করেছে, তাদেরকে ফাইন্যান্স করছে না, ফলে সেই কোম্পানিগুলো তার অপারেশন করতে পারছে না, আবার যেই লোন ব্যাংক দিয়েছে তারাও রিকভারি করতে সেই পারছে না। কোম্পানিগুলো দুর্বল হয়ে যাচ্ছে, যে কোম্পানিগুলো সব রেগুলার প্রোডাকশনে ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার কাঁচামাল, তার এমপ্লয়মেন্ট সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। আবার একই ধারে যে লোনগুলো নিয়েছিল সেগুলো খেলাপি ঋণে পরিণত হচ্ছে। উভয় দ্বন্দ্বে তারা খারাপ অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। তেমনি অন্যান্য যে কোম্পানিগুলোকে ধরা হচ্ছে এখন, সেই কোম্পানিগুলো যে সাধু তা বলা যাবে না, কিন্তু তাদেরকে যদি এমন ডিভাইস করা প্রয়োজন যে ডিভাইসে জেল নয়, এমন কিছু কন্ডিশন দিয়ে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা যদি সম্ভব হয়, আমি মনে করি সেটা হবে দ্য বেস্ট ওয়ে টু রিকভার মানি। কারণ এই টাকাগুলো যদি উদ্ধার করা না যায়, তো আলটিমেটলি এগুলা, যেটা বললেন জনস্বার্থের কথা, সে জনস্বার্থেই আসলে ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি যেমন বিদেশে থাকা সম্পত্তিও আমরা জব্দ করতে দেখছি বা জব্দের আদেশ দেখছি, সেটা কিভাবে সম্ভব? বিদেশে থাকা সম্পত্তি প্রথমে যে সমস্যা হয় সেগুলো ট্রেস করা। যদি বলা হয় যে ওনার সম্পত্তি বিদেশ থেকে জব্দ করে নিয়ে আসা হয় হোক, এটা সাধারণত থিওরিটিক্যাল, একাডেমিক, কিন্তু এইগুলোকে শনাক্তকরণ, সেগুলোকে প্রসেসের মধ্যে নিয়ে আসা, এগুলো প্রত্যেকটা দেশের সাথে, আজকে বাংলাদেশের সাথে অন্তত বিভিন্ন দেশের ট্রিটি আছে, এবং সেই ট্রিটির মাধ্যমেই এগুলো বাস্তবায়ন করা সম্ভব। প্রথমে বাংলাদেশ থেকে BIFU থেকে এগুলোকে প্রস্তাব যাবে যে এদের ফরেন অফিসে যাব, যে দেশের টাকা আছে বলে আমরা ধারণা করছি সেখানকার ফরেন অফিসে যোগাযোগ সূত্র সৃষ্টি করতে হবে। সেখান থেকে সেই দেশের যে ফরেন অফিস আছে বাংলাদেশের সাথে লিয়াজো করে সেই সম্পত্তিগুলোকে প্রথমে অ্যাটাচ করবে। পরবর্তীকালে বাংলাদেশে মামলা করতে হবে মানি লন্ডারিং কেস, এবং সেই মানি লন্ডারিং কেসে রায় নিতে হবে। সেই রায়টা পরে সেই রায় বিদেশের পাঠাতে হবে, যে ইতিমধ্যে বিদেশে যে সম্পত্তি আছে সেগুলো জব্দ থাকবে, এবং পরবর্তীকালে বিদেশ থেকে সেই সম্পত্তিগুলো বিক্রি করে বাংলাদেশে পাঠানো হবে। এই হচ্ছে প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াগুলো তো এখন পর্যন্ত আমি ফলো হতে দেখিনি একটাও। যে মুখে মুখে যদি বলি বিদেশে টাকা আমরা নিয়ে আসছি, জব্দ করছি, এটা দিস ইজ নট দ্য ওয়ে। ট্রিটি যেভাবে আছে সেই ট্রিটিকে অনুসরণ করে এই কাজগুলো করতে হবে। যেমন আমরা সিঙ্গাপুরের কথাই যদি ধরি, সিঙ্গাপুরে আগেও আমাদেরকে অনেক হেল্প করেছিল, আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, এবং সেগুলো করেছিল সেই ট্রিটির বেসিসে, এবং তারা বলছে যে হ্যাঁ তাদের সঙ্গে এখন এক এক দেশের সাথে এক এক ধরনের ট্রিটির শর্ত আছে। এখন সিঙ্গাপুরের সাথে যে ট্রিটি আছে সেই ট্রিটিটার শর্ত অনেক সহজ। সিঙ্গাপুরের থেকে অনেক টাকা ইতিমধ্যে এসছে বাংলাদেশে। এখন ডিপেন্ড করছে আমাদের বিদেশের সাথে কোন দেশের সাথে কোন যে দেশ আছে সে দেশের ট্রিটিটার শর্ত কি, সেটা সহজ আছে কিনা, সেগুলো ট্রেসেবল হচ্ছে কিনা। কারণ এখান থেকে ট্রেস করার পরই বিদেশি রাষ্ট্রকে অনুরোধ করা হচ্ছে এই টাকাগুলোর ব্যাপারে। সুতরাং প্রথমে তো আইডেন্টিফিকেশন, তারপরে পরবর্তী কার্যক্রম। তাহলে আইডেন্টিফিকেশন আসলে যদি আমরা করতে পারি এবং আলটিমেট বেনিফিশিয়ারিকে সেটা বের করা গেলে, তাহলে তখন আমরা লিগ্যাল প্রসেস অনুযায়ী সেগুলো উদ্ধার করা সম্ভব। এটা ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনারা দেখলেন যে আমাদের আসলে মনে অনেক প্রশ্ন ছিল যে এই যে লিগ্যাল প্রসেসের মাধ্যমে বা আমরা যে অ্যানাউন্সমেন্ট গুলো শুনছি যে বিভিন্ন জনের সম্পত্তি জব্দ করা হচ্ছে, অবৈধ সম্পত্তি জব্দ করা হচ্ছে, শেয়ার জব্দ করা হচ্ছে, সেগুলো বিক্রি করে টাকা উদ্ধার করা হবে, সেগুলো কতটা সম্ভব সেটাই আজকে আমরা আলোচনা করলাম। আসলে এটা আমাদের যেটা আমরা জানলাম যে আমাদের আসলে যদি মানি ফ্লোটা ট্রেস করা যায়, তাদের সংযুক্তিটা বা তাদের ইনভলভমেন্টটা যদি প্রমাণ করা যায়, তাহলে আসলে এগুলো সম্ভব, যদিও সময় সাপেক্ষ হলেও সেগুলো সম্ভব। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।